একজন মা তার নিজের ছেলেটাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়েছে। নিয়ে গিয়ে বলছে, স্যার জানেন তো আমার ছেলেটা বড্ড বেশি চিনি খাচ্ছে, ছোট ছেলে তো, আমাকে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেয়ে ফেলে। ফ্রিজের মধ্যে মিষ্টি থাকে, ও আমি জানি না, ফ্রিজটা খুলে কখন একটা গপ করে, আর ছোট মানুষ আমি তো হাত থেকে কেড়ে নিতে পারি না। আর যখন মিষ্টি না থাকে বাড়িতে, ও কি করে, চিনির বয়ম খুলে, চিনির জার খুলে মুঠো মুঠো করে চিনি খায়। আপনি বলুন এই বয়স থেকে এত চিনি খেলে ওর তো সুগার হয়ে যাবে। তো ডাক্তারবাবু বলছে, আমাকে কি করতে বলছেন? বলছে, স্যার আপনার যে ওই ইঞ্জেকশনের সিরিঞ্জটা আছে না, ওইটাকে বড্ড ভয় পায় আমার ছেলেটা, ওইটা। তো আপনি যদি দয়া করে একবার আমার ছেলেটাকে ওই সূঁচটা দেখে একটু বলেন যে আরেকদিন যদি চিনি খাস, এই সূঁচটা তোর গায়ে আমি ফুটিয়ে দেবো। তো ডাক্তারবাবু বলছেন, আপনি কি আমার ভিজিটটা এনেছেন? সে ভদ্রমহিলাকে বলছে, বলে হ্যাঁ, আমি 500 টাকা আগেই আপনার কম্পাউন্ডারকে দিয়ে দিয়েছি। আচ্ছা, ডাক্তারবাবু বলছে, এক কাজ করুন, আপনি 1 মাস পরে আরেকবার আসুন। বলে আজকে বলবেন না? বলে না, আজকে নয়, 1 মাস পর। তো বাড়ি চলে গেছে। 1 মাস পরে আবার 500 টাকা দিয়ে এসছেন। ডাক্তার তো রুগীটা দেখেই চিনে গেছে, ও আপনি এসে গিয়েছেন, ওকে নিয়ে আসুন। এবার ছেলে তো মায়ের কোলে আছে। ডাক্তারবাবু এইবারে নিজের ফার্স্ট এড বক্স থেকে ওই ইঞ্জেকশনের নিডিলটা বের করে ওই ছেলেটাকে দেখিয়ে বলছে, এই আরেকদিন যদি চিনি খাস না, এই নিডিলটা তোর গায়ে আমি পুড়ে দেবো। যেই বলেছে তখন ছেলেটা ভয়ে কাঁদছে। ডাক্তারের সামনে মায়ের গলা জড়িয়ে ধরে মাকে বলছে, মা আমি তোমায় কথা দিলাম আমি আর কোনোদিন আমি মিষ্টি খাবো না। আচ্ছা, ডাক্তারবাবু ছেলেটাকে কোলে দিয়ে দিয়েছে মায়ের। মা তখন ছেলেটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে ডাক্তারকে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্যার, আমি যে 1 মাস আগে এলাম, আপনি তো 1 মাস আগেও আমার ছেলেকে কথাটা বলতে পারতেন, তো 1 মাস সময় নিলেন কিসের জন্য? আপনি বলতেই পারতেন আপনার 1000 টাকা ফিস চাই, আমি একবারে দিয়ে দিতাম, আপনি ঘোরালেন কেন? ডাক্তার তখন ওই ছেলেটার মাকে, বাচ্চাটার মাকে বলছে, জানেন তো মাসিমা, আমি 1 মাস আগেই আপনাকে বলে দিতে পারতাম যে ওই ছেলেটাকে ভয় দেখাতে পারতাম, কিন্তু বলিনি। কেন কেন বলিনি জানেন? আস্তে বলিনি, তার সব থেকে বড় একটা কারণ হচ্ছে আমি না নিজেই একটু বেশি মিষ্টি খেতাম। তাই জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি যদি নিজে মিষ্টি খাওয়া কম না করি, আমার উপদেশে ওর কোনো কাজ হবে না। ঠিক ছেলে যদি দেখে বাবা আমার সামনে বসেই গ্লাসের পর গ্লাস মাল খেয়ে যাচ্ছে, এরপর যদি বাবা তার ছেলেকে বলে খাস না খাস না, শরীর খারাপ হবে, খাস না, ও কিন্তু শুনবে না। আগে আপনি বন্ধ করুন, ও নিজেই বন্ধ করে দেবে। তো ডাক্তার তখন ওই রুগীর বাড়ির মাকে বলছে, জানেন মাসিমা, এই 1 মাস ধরে আগে নিজে মিষ্টি খাওয়াটা কন্ট্রোল করলাম, এইবারে আপনার ছেলেকে আমি ভয়টা দেখিয়েছি, এইবারে দেখবে আমার উপদেশে কাজ হবেই হবে। আপনি যদি বৃন্দাবনে যান, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, আপনি যদি বৃন্দাবনে গিয়ে, আপনি যদি তীর্থস্থানে গিয়ে, আপনি যদি পুরীতে গিয়ে, নবদ্বীপে গিয়ে, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, গয়া, কাশী, মথুরা, আপনি যদি তীর্থস্থানে নিজের স্ত্রীকে নিয়ে হানিমুন করতে যান, তীর্থস্থানের মহিমা আপনি উপলব্ধি করতে পারবেন না। শুধুমাত্র আপনার যাওয়া সার হবে আর আসা সার হবে। এটা বলতে পারেন, আমি শীতকালীন কিছু ভালো ভালো পোশাক কিনেছিলাম, সেই পোশাকগুলো পরে একটু মানুষকে দেখালাম, এজন্য গিয়েছি। অনেক পয়সা জমে গেছে, একটু খরচা করলাম, সেজন্য গেলাম। মনে রাখবেন, আমি সার কথাটা বৈষ্ণব মহাজন প্রয়োগ করেছেন, এমনি এমনি নয়। শুধু শুধু ঘুরতে যাওয়ার জন্য বৃন্দাবন যেয়ে লাভ নেই। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, ব্যাটসম্যান, প্রধানমন্ত্রীর মতো মানুষ গিয়ে বৃন্দাবনে বোঝের দুলিতে গড়াগড়ি দেয়, রাধের দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে। হ্যাঁ, আর আমি যখন বৃন্দাবনে গিয়ে আমার বোনকে বললাম কি একবার প্রণাম কর, আরে এখানে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল রে, একবার ধুলায় গড়, মাথা ঠোকা, ধুলোতে নাইবা করলি, একটু প্রণাম কর। ও আমাকে ঘুরে দাঁড়িয়ে উত্তর দিচ্ছে, আমি অনেক কষ্টে চুলটা স্ট্রেনিং করিয়েছি, তোর কথা মতো মাথা নিচু করলে কি চুলটা আমার নষ্ট হয়ে যাবে না? নিজের থেকে চুলটাকে বেশি দাম দিচ্ছে।
তাই মনে মনে ভাবলাম যে আমার নিজের বাড়ির বোনই তো এখনো শিক্ষিত হতে পারেনি, বই পড়ে তো অনেকেই পড়ে, হাড়িমুচি মেথডের ছেলেমেয়েরা পড়াশুনো করে। আসল শিক্ষা কোনটা? যে শিক্ষা তোমাকে প্রকৃত সংস্কারের পথ দেখাবে সেটাকেই শিক্ষা বলে বলবে। তা যদি না হয় জগতের যত মানুষ সব অশিক্ষিত। সংস্কার তাকিয়ে দেখুন, পৃথিবীর যারা বিশ্ববিখ্যাত মানুষ হয়েছেন, দ্য ওয়ার্ল্ড ফেমাস পারসন যারা, তারা কেউ কিন্তু স্কুল কলেজের শিক্ষায় খুব একটা বেশি দূর যায়নি। পৃথিবীর যত ধনী লোক, মার্ক জুকারবার্গ থেকে শুরু করে যত ধনী ধনী লোককে আপনারা দেখবেন, এরা কেউ বেশি দূর পড়াশুনো করেনি, কিন্তু জগৎ এদেরকে মনে রেখেছে। কেন জানেন? এদের সংস্কারটা বিরাট, এদের সংস্কারটা বিরাট। পৃথিবীর সব থেকে ধনী লোক, তার নাম হচ্ছে ইলন মাস্ক। তিনি নিজের স্ত্রীর সঙ্গে সংসার করতে পারেননি, তিনি ডিভোর্স পারছেন। তাহলে আপনার পয়সা কি তার থেকেও বেশি আছে নাকি? তাহলে এখানে বোঝা যায় যে সংসারকে সুখী করতে গেলে, সংসারকে ভালো রাখতে গেলে শুধুমাত্র কাঁড়ি কাঁড়ি টাকা সংসারে সুখ দিতে পারে না। সবসময়ের জন্য মনে রাখবেন, সুস্থ পরিবেশ, সুস্থ সংসার, সুস্থ মানসিকতায় জীবনকে গড়ে তোলা এত সহজ কথা নয়। তাই জন্য আমি সবার কাছে অনুরোধ করব, জীবনে যেখানেই থাকুন, সারাদিন আমি যে কাজই করি, আমি যেভাবেই ভালোবাসি না কেন, আমি দিন শেষে একটি বার তার চরণ তলে নিজে দাঁড়াবো। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, হরিব গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গৌরাঙ্গের গুণ গাও। অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা শিক্ষা এগিয়ে গেল, সংস্কারে এগিয়ে গেল, জাতিকে বড় করবার জন্য এগিয়ে গেল, আর আমাদের পশ্চিমবাংলার আমরা শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশুনো শেষ করে নিজেদের উন্নতি করার জন্য হাতে একটা ফোন নিয়ে আরেকটা বন্ধুকে নিয়ে ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? বিজে অরুণের কাছে, যে জীবনে স্কুল যায়। বিজে অরুণ ফোন পে পরোটা, ও জীবনে স্কুলে যায়নি, ওর কাছে যায় ফুড ব্লগিং করতে। আর একটা লোক আছে, ওটা কি আমি বলতে পারবো না, কি পকেট পরোটা নাকি, এই যে রাজুদা, ছুটে যায় সকালবেলা। পড়াশুনো করে বিদ্যে কাজে লাগাবে কোথায়? পড়াশুনো করছে খাবার, আরে নিজে খাবারের ব্যবসা কর। কোথায় যাচ্ছিস? গাও পুনঃ পুনঃ। কি হলো? ঠিকই তো ছিল। শ্রী গৌরাঙ্গের গুণ গাও পুনঃ পুনঃ, শ্রী গৌরাঙ্গের গুণ, গৌরাঙ্গের গুণ গাও, গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গৌরাঙ্গের গুণ গাও, গৌরাঙ্গের গুণ গাও। গাও পুনঃ পুনঃ, শ্রী গৌরাঙ্গে গুণ। শোনো, মনে হিংসে নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া শ্রী গৌরাঙ্গে
সরল করিয়া ও মনে সরল করিয়া সরল করিয়া ওগো এ তিন ভুবনে আমি এমন দয়াল না দেখয়ে এক তিন ভুবনে এমন দয়া না দেখায় আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়া আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না যেজন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে আমি এমন দয়া আর দেখি না যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিল এমন দয়াল আর দেখি নাই যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল এমন দয়াল আর দেখি নাই যেজন চপল গোপালকে উদ্ধার করিল ওগো এমন দয়াল আর দেখি নাই জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল এমন দয়াল আর দেখি নাই বলি হৃদয় মাঝে জড়ায়ে ধরিল এমন দয়াল আর দেখি নাই বলি হরি নামে হরি নামায়ে হরিল হরি নামে হরি নামায় এমন দয়াল আর দেখি নাই এমন দয়াল আর দেখি নাই এ তিন ভুবনে এমন দয়া না দেখো এ তুজো এ তিন ভুবনে এমন দয়া না দেখো এ তুজো আমি সকলের অবগতির জন্য বলে রাখি আমি হয়তো গাইতে গাইতে খেয়াল থাকেন না তো যখনই আপনাদের মনে হবে যে বিরক্ত লাগছে আমাকে একটু ইঙ্গিত দেবেন আমি ঝপ করে বন্ধ করে দেবো কেন কমিটি আমাকে টাকা তো দিয়েই দিয়েছি প্রায় এবারে শুধু বাকিটার অপেক্ষা করছি বুঝলেন তো কি করবো বলুন আমিও তো এখন এই ঢালে গা ভাসাচ্ছি হ্যাঁ কারণ সবাই যেন মনে একটা কথা হচ্ছে সবাই মনে হচ্ছে যে ছোট জামাটা পরাটাই বোধহয় শিক্ষিত তাই না বড় জামাটা কেমন একটু গ্রামে গ্রামের লাগে মানে একটা গাইয়া গাইয়া ব্যাপার থাকে না একটা আমার মনে হয় কি জানেন ছোট জামা পরাটা যদি কেউ মনে করে এটা আধুনিকতার পরিচয় তাহলে আমি মনে করি আমাদের মেদিনীপুরের গরুগুলো এর থেকে বেশি আধুনিক কেন এরা কোনো পোশাকই পরে না এমনি ঘোরে মানে সব থেকে বেশি আধুনিক কোনো পোশাকই নেই হ্যাঁ মনে রাখবেন সংস্কার বলে দেবে পোশাকটা বলে দেবে আপনার রুচি কিরকম ভাষা বলে দেবে ব্যবহার কিরকম আর ছোঁয়া বলে দেবে চরিত্র কিরকম বিবেকানন্দের কথা সবসময়ের জন্য মনে রাখবেন পোশাক কিন্তু আমাদের ড্রেস কোড যেটা পোশাক কিন্তু আমাদের রুচির পরিচয় দেয় হ্যাঁ আমি ভারত সেবাশ্রম সংঘের ছাত্র পড়াশুনো করেছি আশ্রমে থেকে আমি জীবনে সব রকম ছন্দের সঙ্গে মিলিয়ে মিশিয়ে নিজেকে তৈরি করেছি কেন জানেন আমি 5 স্টারে গিয়েও দেখেছি আর মাটিতে বসে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা খেয়েও দেখেছি হ্যাঁ 5 স্টারে গিয়ে বসলে হয়তো একটা আধুনিকতা বজায় থাকে বেশ একটা ভালো ব্যাপার একটা পায়ে একটা পুমার জুতো থাকবে একটা জিন্স থাকলো একটা ভালো অ্যাডিডাসের গেঞ্জি থাকবে একটা চোখে একটা সানগ্লাস একটা বসে খাচ্ছি কিন্তু মনে ভাবুন তো মাটিতে চাটাই পেতে হ্যাঁ একটু শীতকালে খেজুরের গুড় দিয়ে নারকল দিয়ে একটা পান্তা বসে খেতে পূর্ববঙ্গের মানুষরা বেশি খায় ওটা হ্যাঁ সেইটার যে স্বাদ এটা কিন্তু পিৎজা মোমোতে আপনি পাবেন না লাল্লেড়ে পাউরুটির উপরে লাল্লেড়ে তরকারি মাখিয়ে খেলে সমাজের যদি বল বুদ্ধি বেড়ে যেত তাহলে বড় বড় কুস্তিগিররা পিজাই খেয়ে বেঁচে থাকতো
ওইসব খেয়ে হয় না, যার জন্য আমাদের জীবনী শক্তিটা বড় কম, জানেন তো। 30-40-এর পরেই কেমন যেন বুড়ো বুড়ো মনে হয় ছেলে মেয়েগুলোকে, আমাদেরকেও তাই। কেন? আমি কলকাতায় এসে দেখছি একটা ছেলে ক্রিকেট খেলছিল, কত বয়স হবে, ওই যে ওই রাস্তার উপর 12-13 বছর বয়স, ওর চোখে আমার থেকেও মোটা গ্লাসের চশমা। কেন? শুধুমাত্র খাদ্য গুণ আর নিজের কিছু বদভ্যাস আমাদেরকে এই জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, আমার সব আত্মীয় বাড়ি কলকাতায়, আমি ঘুরে দেখেছি। জীবনে সবসময়ের জন্য মনে রাখবেন, জীবনে যাই কিছু করুন, এই যে তিলক দিচ্ছে যে মা, আসার পরে সবাইকে কপালে লাগিয়ে দিচ্ছে, কাউকে লম্বা করে দিচ্ছে, কাউকে গোল করে দিচ্ছে, মনে রাখবেন আমরা সবকিছু বিদেশিদের দাসত্ব স্বীকার করে নিয়েছি। খাওয়া, পড়া, পোশাক, ঘুম, আমাদের বাড়ি পর্যন্ত বিদেশি স্টাইলে তৈরি হয়, সবকিছু বিদেশি। দেশের বলতে নিজের যদি কিছু থাকে না, এই তিলকটা আছে। এইটা এখনো কোনো কোম্পানি তৈরি করতে পারেনি, এটা দেশের। কেন? এই যে মাটির থেকে তিলকটা তৈরি হয়েছে, এই মাটিটা শুধু ভারতবর্ষের মাটি, আমেরিকার মাটি দিয়ে তিলক হবে না। কেন? আমেরিকা সাধুগুরু বৈষ্ণবের চরণধুলির দেশ নয়, আমেরিকা রামের জন্মভূমি নয়, আমেরিকা কৃষ্ণের জন্মভূমি নয়, আমেরিকা রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি নয়, ওটা ভারতবর্ষে আপনাকে আসতে হবে। হয়তো কদিন পরে শুনবো কোনো কোম্পানি বানিয়ে ফেলেছে, লোকে হয়তো প্রচার করবে, এই তিলকটা দে, এতে না স্কিন ভালো থাকে, ব্যাস হয়ে গেল। যদিও বা একটুখানি ছিল, তাও চলে গেল। মনে রাখবেন, তিলক শুধু কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। যে বাড়ির ছেলে মেয়েরা মিলিটারিতে যুদ্ধ করতে যায়, মা মাটি নিয়ে কপালে বিজয় তিলক এঁকে দেয় সন্তানকে জয়ী করার জন্য। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কেন বললেন এ কথা? কবি কি বোকা ছিলেন? এমনি এমনি বলেননি। ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপস্থলী, প্রত্যেকটা নগর তপভূমি, যেখানে আপনি মাথা নোয়াবেন সেই জায়গাতেই সাধুর চরণধুলি বিদ্যমান। আপনি নোয়াতেই পারেন মাথা নির্দ্বিধায়। তা যদি না হয় বলতে পারেন, মানুষ কোন হিসাবে এখনো পর্যন্ত দক্ষিণেশ্বরের কালীঘাটে গিয়ে এই ঠান্ডায় ওই গঙ্গাতে ডুব দিয়ে দণ্ডি দিচ্ছে? এখনো মানুষের মনে বিশ্বাস মা আছেন, এখনো বিশ্বাস। তা না হলে মানুষ দণ্ডি দিত নাকি? দিত না। এটা ভারতবর্ষে পাওয়া যায়, অন্য জগতে আপনি কোনো কিছু দেখাতে পারবেন না, কোথাও দেখাতে পারবেন না। তাই সব সময়ের জন্য মনে রাখতে হয়, জগতের মাটিতে এসেছি। হ্যাঁ, সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত উক্তি ছিল, যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর ছড়াবো জঞ্জাল। হ্যাঁ, এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এখনকার ছেলেমেয়েরা এসব পড়ে না, এসব উঠে গিয়েছে। জ্যাক অ্যাঞ্জেলো এন্টার দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। ওরে বাপ রে, আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো বিরাট শিক্ষিত হয়েছে, একবার ইংরেজিতে খায়, ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে ঘুমায়, আর বলে না বাবা, বলে ড্যাড। বাবা বলছে না, ড্যাড বলছে। আর যদিও না বলে, ওর মা ওকে জোর করে বলায়, বাবা নয় ড্যাড বলো, ড্যাড বলো, ড্যাড বলো। হ্যাঁ, এইবার ছেলে মেয়েরা পড়াশুনো শিখে এসে বাবার ঘাট ধরে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বলে, ড্যাড তুমি হ্যাট হয়ে গেছে, ড্যাডের পুরস্কার দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর মা তো বলে না, বলে মম। মম নয়, মম, তোমার ভালোবাসা বড় কম। হ্যাঁ, তুমি বুঝবে যে ছেলে মেয়েকে এত কষ্ট করে মানুষ করলে সে তোমায় মম বলছে, তোমার লজ্জা করে না তোমার ছেলে তোমাকে মম বলে? হ্যাঁ, অন্তরে বাঁধে না, ছাত্র ওঠে না, আমাকে মম বলছে? মা বলে না, ঠাকুমা বলে না, দিদিমা বলে না, গ্র্যান্ড পা বলে? কেন এইসব শেখাচ্ছ কেন? ইংরেজি শেখাবে, আমি না বলবো না, কিন্তু বাংলা ভুলিয়ে দিও না। তা যদি না হতো, মধুসূদন দত্ত, মাইকেল তো পড়ে, আগে মধুসূদন দত্ত ফিরে এসে লিখতো না, হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তার সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি।